হাই এন্ড হ্যালো মাইসেলফ পরিমল রয়। আজকে হচ্ছে ভিসকোসিটি চ্যাপ্টারের পার্ট 3। আজকে আমরা দেখবো হচ্ছে বার্নওয়ালিস থিওরেম সম্পর্কে আর ভেঞ্চুরি মিটার সম্পর্কে। ওকে, সো ফার্স্টে কি বার্নওয়ালিস থিওরেম বা বার্নওয়ালির উপপাদ্য। ওকে, সো এই থিওরেম বা উপপাদ্য জানার আগে আমাদেরকে প্রবাহী সম্পর্কে তিনটে ছোট ছোট টপিক জানতে লাগবে। যেমন কি প্রথম কি একটা প্রবাহীর রেট অফ ফ্লো কত হয়। একটা প্রবাহী রেট অফ ফ্লো বলতে কি বোঝায়, কোনো প্রবাহী কি হয়, একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো হবে, রাইট? এটা আমরা সবাই জানি। এবার ওই পাইপের একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি একক সেকেন্ডে যতটা পরিমাণ প্রবাহী প্রবাহিত হয় সেটাকে কি বলে, ওই প্রবাহী রেট অফ ফ্লো। ওকে, কি বলে, রেট অফ ফ্লো। যেমন কি ধরলাম এটা একটা পাইপ, আর এই পাইপের মাঝে একটা প্রস্থচ্ছেদ নিলাম, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা। তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহী কি হবে, প্রবাহিত হবে। ধরলাম ভি ভেলোসিটিতে প্রবাহিত হচ্ছে। কত ভেলোসিটিতে? ভি ভেলোসিটিতে। ওকে, ভি ভেলোসিটিতে প্রবাহিত হচ্ছে। তাহলে প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ প্রবাহী এই আলফা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে সেটাকেই কি বলা হবে, সেটাকেই বলা হবে এই প্রবাহীর রেট অফ ফ্লো। ওকে, কি বলা হবে, রেট অফ ফ্লো। তাহলে কতটা পরিমাণ হবে, যদি ভেলোসিটি ভি হয় তাহলে প্রতি একক সেকেন্ডে এই তরলটা কতটা পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করবে, মানে ডিসপ্লেসমেন্ট কত হবে, এর ডিসপ্লেসমেন্ট হবে ভি পরিমাণ। কেন হবে, কারণ ভেলোসিটি ডেফিনেশন কি হয়, ভেলোসিটি ডেফিনেশন হয় ডিস্টেন্স বাই টাইম। এখানে টাইম কত, 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে বা ডিস্টেন্স ট্রাভেল হবে সেটা কি হবে, ভেলোসিটির সমান। তাহলে এখানে 1 সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হবে তার আয়তন কত হবে, তার আয়তন হবে এই যে ডিস্টেন্স ইন্টু ক্ষেত্রফল, মানে ভি ইন্টু আলফা। কত হবে, ভি ইন্টু আলফা। কারণ শুরুতে এখানে এই যে ভি যে লেন্থ আছে, ভি লেন্থের লিকুইড বা তরল বা ফ্লুইড কি আছে, এখানে আছে। এবার 1 সেকেন্ডের মধ্যে কি হলো, এটা এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এখান থেকে এখানে পৌঁছালো। তাহলে এর মধ্যে দিয়ে কতটা পাস হলো, এই যে ভি লেন্থ আর আলফা ক্ষেত্রফল, তাহলে ভি ইন্টু আলফা আয়তনের তরল কি হলো, 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে এখানে পৌঁছে গেল। তার মানে কি এর মধ্যে দিয়ে কতটা পাস হলো, পাস হলো হচ্ছে ভি ইন্টু আলফা পরিমাণ। এটা কি আয়তন, কার আয়তন, প্রবাহীর আয়তন। তাহলে এটাই কি, এটাই হচ্ছে রেট অফ ফ্লো কার, প্রবাহী। এবার যদি কি বলা হয় যে ভর কত হয়, মানে কতটা মাস কি হলো ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত হলো, তাহলে কি করব, এর যদি ডেনসিটি রো হয় তাহলে রো দিয়ে গুণ করে দিব, ভি আলফা ইন্টু রো। ভি আলফা ইন্টু রো, ভি আলফা কি আয়তন, আয়তনের সাথে ডেনসিটিকে গুণ করে দিলে কি চলে আসবে, তার মাস বা তার ভর চলে আসবে। তাহলে এটা কি রেট অফ ফ্লো। তারপরে কি আসে, তারপরে আমাদের কাছে আসে হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি বা ধারাবাহিকতার সমীকরণ। ওকে, ইকুয়েশন অফ কন্টিনিউইটি কি বলে, ইকুয়েশন অফ কন্টিনিউইটি বলে কোন পাইপের মধ্যে দিয়ে যখন কোনো প্রবাহী প্রবাহিত হয় তখন ওই পাইপের প্রতি প্রস্থচ্ছেদে কি হয়, রেট অফ ফ্লো সবসময় কনস্ট্যান্ট থাকে। যেমন কি একটা পাইপের মধ্যে দিয়ে যখন কোনো প্রবাহী প্রবাহিত হয় তখন এটার কোনো গ্যারান্টি নেই যে পাইপের প্রস্থচ্ছেদ সব জায়গায় সমান থাকবে। ধরলাম কোনো এক জায়গায় তার প্রস্থচ্ছেদ বেশি, কোথাও তার প্রস্থচ্ছেদ কম। ওকে, যেমন কি এই পাইপের ধরলাম এখানে প্রস্থচ্ছেদ কত, এখানে প্রস্থচ্ছেদ আলফা 1, এখানে প্রস্থচ্ছেদ কত, এখানে প্রস্থচ্ছেদ আলফা 2। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে আলফা 1 বড় হবে আলফা 2 থেকে। তার জন্য কি হবে, তার জন্য এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যখন এই প্রবাহী প্রবাহিত হবে তার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। ধরলাম এখানে v1, এখানে কত v2। কিন্তু ইকুয়েশন অফ কন্টিনিউইটি কি বলে, ইকুয়েশন অফ কন্টিনিউইটি বলে যে এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ কি হবে, ফ্লুইড প্রবাহিত হবে, যে আয়তনে ফ্লুইড প্রবাহিত হবে, মানে রেট অফ ফ্লো যত হবে এখানেও রেট অফ ফ্লো ততই হবে। মানে এখানে কতটা পরিমাণ প্রবাহিত হচ্ছে, v1 আলফা 1, এখানে কত হচ্ছে v2 আলফা 2, রাইট? এই দুটা কি হবে, এই দুটা সবসময় সমান হবে। এটাই কি, এটাই হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি। ইকুয়েশন অফ কন্টিনিউইটি কি বলে, ইকুয়েশন অফ কন্টিনিউইটি বলে কোন প্রবাহী যখন কোনো পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন ওই প্রবাহী রেট অফ ফ্লো ওই পাইপের প্রতি প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কি হয়, সমান থাকে। মানে এখানে প্রস্থচ্ছেদ বেশি হলো, এখানে প্রস্থচ্ছেদ কম হলো, তাহলে কি হবে, ভেলোসিটি এদিকে কমে যাবে, এদিকে বেশি হয়ে যাবে। যার জন্য কি হবে, যার জন্য যে আয়তন
যে রেট অফ ফ্লো সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এখানে যতটা এখানেও ততটা, তাহলে এখানে প্রস্থচ্ছেদ বেশি, তার মানে কি ভেলোসিটিকে কম হতে হবে। এখানে প্রস্থচ্ছেদ যেহেতু কম, ওই জন্য এখানে ভেলোসিটিকে বেশি হতে হবে। তাহলে কি হবে, তাহলে ভেলোসিটি ইন্টু প্রস্থচ্ছেদ মানে v1 আলফা 1 ইকুয়াল টু কার সমান হবে, v2 আলফা 2 এর সমান হতে পারবে। ওকে, তাহলে এটা কি ইকুয়েশন অফ কন্টিনিউইটি। এবার এই তরলটা যদি আদর্শ তরল হয় বা প্রবাহী হয়, মানে অসংলগ্ন হয়, মানে চাপ প্রয়োগ করে তার ডেন্সিটিকে চেঞ্জ করা যায় না, তাহলে কি হবে, এখানেও যা ডেন্সিটি হবে এখানেও তাই ডেন্সিটি হবে, তাই না? এখানেও যা ডেন্সিটি হবে এখানেও তাই ডেন্সিটি হবে। তাহলে ভর যদি বলা হয় তাহলে এখানে কি হবে, এখানেও ডেন্সিটি গুণ হয়ে যাবে, এখানেও ডেন্সিটি গুণ। এবার ডেন্সিটি যেহেতু সমান, তাহলে এদিকেও রো কেটে যাবে, আর কি চলে আসবে, v1 আলফা 1 ইকুয়াল টু v2 আলফা 1 আলফা 2 সেম জিনিস চলে আসবে। এটা কি, এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি। মানে পাইপের প্রস্থচ্ছেদ যাই হোক না কেন, ওই পাইপের মধ্যে যে প্রবাহিত হবে তার কি থাকবে, রেট অফ ফ্লো সবসময় কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো এটা চলে আসলো কি, ইকুয়েশন অফ কন্টিনিউইটি। তারপরে কি আসে, তারপরে আসে হচ্ছে একটা প্রবাহী যখন একটা পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন ওই প্রবাহীর কোন একটা বিন্দুতে কি হয়, ওই প্রবাহীর মধ্যে তিন ধরনের শক্তি থাকে। এক কি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, দুই হচ্ছে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, আর চার নাম্বার হচ্ছে চাপের জন্য শক্তি বা চাপ শক্তি। ওকে, তো সেটা কিরকম, কত কত ভ্যালু হয় তার, সেটা আমরা দেখবো। ধরলাম এই পাইপের মধ্যে দিয়ে একটা প্রবাহিত হচ্ছে, আমরা এই পয়েন্টকে নিয়ে ক্যালকুলেট করবো। এই পয়েন্টের আমরা গতিশক্তি বের করবো, স্থিতিশক্তি বের করবো, চাপ শক্তি বের করবো। তাহলে এখানে যদি ভেলোসিটি v হয়, ধরলাম স্মল v, তাহলে এখানে গতিশক্তি কত হবে, গতিশক্তি হবে হাফ m v স্কয়ার। m কি মাস, তাহলে প্রতি একক আয়তনে ওকে, আয়তনে এর গতিশক্তি কত হবে, ভেলোসিটি ভলিউম দিয়ে ভাগ করে দিতে হবে। ভলিউম কি থেকে বেরোবে, ভলিউম চলে আসবে হচ্ছে ইয়ে থেকে, রেট অফ ফ্লো থেকে। ভলিউম দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি চলে আসবে, হাফ রো ভি স্কয়ার, রাইট? কারণ এম বাই ভি কি, এম বাই ভি রো হয়ে যায়, মানে ডেন্সিটি হয়ে যায়। তেমনি এই পয়েন্টের কি হবে, এই পয়েন্টের স্থিতিশক্তি কত হবে, যদি এইখান থেকে ধরি, এটাকে রেফারেন্স ফ্রেম ধরি, তাহলে এটার হাইট কত, এটার হাইট h। ওকে, তাহলে রেফারেন্স ফ্রেম থেকে এর হাইট হচ্ছে h, তাহলে এর যে স্থিতিশক্তি হবে, স্থিতিশক্তির পরিমাণ কত হবে, স্থিতিশক্তির পরিমাণ হবে mgh। তাহলে প্রতি একক আয়তনে কত হবে, আবার v দিয়ে ভাগ করে দিব, তাহলে কত হয়ে যাবে, রো জি এইচ, রাইট? আর এই পয়েন্টে চাপের জন্য এর মধ্যে যে শক্তি সঞ্চিত হবে, মানে শক্তি কনজার্ভ হবে, তার পরিমাণ কত হবে, তার পরিমাণ হবে চাপের সমান। ওকে, এই পয়েন্টে যে পরিমাণ চাপ অ্যাপ্লাই হবে বা প্রেসার অ্যাপ্লাই হবে, সেই চাপটাই কি হবে, ওই পয়েন্টে ওই প্রবাহীর মধ্যে চাপ শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। ওকে, তাহলে তিন ধরনের শক্তি পেলাম, গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি। ওকে, তো এই তিনটা শক্তির পরিমাণ আমাদেরকে মনে রাখতে হবে, কত কত হয়। গতিশক্তি কত হয়, হাফ রো ভি স্কয়ার। স্থিতিশক্তি কত হয়, রো জি এইচ। আর চাপ শক্তি কত হয়, চাপের সমান, প্রেসারের সমান। ওকে, এইবার যদি বার্নৌলিস থিওরেমে আসি, তাহলে বার্নৌলিস থিওরেম কি বলে, একটা আদর্শ তরলের যদি ধারারেখ প্রবাহ হয়, অবশ্যই স্ট্রিমলাইন ফ্লো হতে হবে। আর আদর্শ প্রবাহী কাকে বললাম, যারা অসংলগ্ন হয়, মানে প্রেসার অ্যাপ্লাই করে তাদের ডেন্সিটিকে চেঞ্জ করা যায় না। ওকে, তাহলে আদর্শ প্রবাহী যদি ধারারেখ প্রবাহ হয়, তাহলে সেই প্রবাহী যে কোনো বিন্দুতে কি হয়, এই গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি যে সমষ্টি, সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে। কি থাকে, সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে বার্নৌলিস উপপাদ্য বা থিওরেম থেকে আমরা কি বলতে পারি, হাফ রো ভি স্কয়ার কি গতিশক্তি প্লাস রো জি এইচ মানে স্থিতিশক্তি প্লাস চাপ শক্তি ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ওকে, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। এটা কি থেকে বলতে পারি, এটা বলতে পারি আমরা বার্নৌলিস থিওরেম থেকে। বার্নৌলি একজন বিজ্ঞানী ছিলেন যিনি এই উপপাদ্যটা দিয়েছিলেন বা এই থিওরেমটা দিয়েছিলেন। থিওরেমে কি বলে, কোন আদর্শ প্রবাহীর যদি ধারারেখ প্রবাহ হয়, তবে ওই প্রবাহীর যে কোনো বিন্দুতে কি থাকে, তার গতিশক্তি, তার স্থিতিশক্তি আর তার চাপ শক্তির সমষ্টি কি হয়, সবসময় কনস্ট্যান্ট হয়। ওকে, এটা কি বার্নৌলিস
থিওরাম। এবার এই ইকুয়েশনটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমরা কি বলতে পারি, ভি স্কোয়ার বাই 2g, মানে রো জি দিয়ে যদি ভাগ করে দিই সবগুলাকে, তাহলে এখানে কি বাজবে, এইচ ভি স্কোয়ার বাই 2g বাজবে, এখানে এইচ বাজবে, এখানে কি বাজবে, পি বাই রো জি। এটাও কি হবে, এটাও কনস্ট্যান্ট হবে। কেন হবে, কারণ রো কনস্ট্যান্ট, ডেনসিটি কনস্ট্যান্ট, আবার জি কি, জি টা এক ধরনের কনস্ট্যান্টই, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। নাও এটা কেন করলাম, এটা করলাম, এটা করার সুবিধা এটাই হচ্ছে যে এইখানে যে তিনটা ভ্যালু আসলো, এটা একটা, এটা একটা, এটা একটা, এদের একটা করে নির্দিষ্ট নাম থাকে, একটা কি থাকে, নির্দিষ্ট নাম থাকে। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে বেগ শীর্ষ বা ভেলোসিটি হেড। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে এলিভেশন হেড। আর এটাকে কি বলে, মানে উচ্চতা শীর্ষ। আর এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে চাপ শীর্ষ বা প্রেসার হেড। ওকে, এটাকে কি বললাম, এটাকে বললাম ভেলোসিটি হেড, এটাকে কি বললাম এলিভেশন হেড, এটাকে কি বললাম প্রেসার হেড। তো বার্নৌলিস থিওরাম এভাবে বলা যায় যে আদর্শ তরলের ধারারেখা প্রবাহ হলে তার প্রতিটা বিন্দুতে কি হয়, ওই প্রবাহীর ভেলোসিটি হেড, এলিভেশন হেড আর তার প্রেসার হেডের সমষ্টি কি হয়, সবসময় কনস্ট্যান্ট হয়। ওকে, সবসময় কি হয়, কনস্ট্যান্ট হয়। এরপরে যে ভেঞ্চুরিমিটার আসবে সেটাও কি, সেটাও হচ্ছে এই বার্নৌলিস থিওরামের একটা অ্যাপ্লিকেশন। ওকে, সেইখানেও কি দেখবো আমরা, সেখানেও আমরা এই ভেলোসিটি হেড, এলিভেশন হেড আর প্রেসার হেডকে নিয়ে ক্যালকুলেশন করব। ওকে, কারণ এগুলোকে নিয়ে ক্যালকুলেশন করা অপেক্ষাকৃত এটার থেকে সহজ হয়। সো কি আসলো, বার্নৌলিস থিওরাম, বার্নৌলিস থিওরাম আসলো হচ্ছে ভেলোসিটি হেড প্লাস এলিভেশন হেড প্লাস প্রেসার হেড কি হলো, কনস্ট্যান্ট হয়ে গেল। ওকে, এই হলো বার্নৌলিস থিওরাম। এবার এই বার্নৌলিস থিওরামের অ্যাপ্লিকেশন হচ্ছে ভেঞ্চুরিমিটার। বার্নৌলিস থিওরামের অ্যাপ্লিকেশন হলো ভেঞ্চুরিমিটার। এবারে ভেঞ্চুরিমিটার কি জিনিস, ভেঞ্চুরিমিটার কি কাজে লাগে, ভেঞ্চুরিমিটার একটা যন্ত্র। ওই যন্ত্রের সাহায্যে আমরা কি বলতে পারি, ওই যন্ত্রের সাহায্যে আমরা বের করতে পারি কোন একটা পাইপের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কতটা পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে। ওকে, কি করতে পারি, একটা পাইপের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কতটা আয়তনের তরল প্রবাহিত হচ্ছে সেটা আমরা কি থেকে বের করতে পারি, সেটা আমরা বের করতে পারি হচ্ছে ভেঞ্চুরিমিটারকে দিয়ে। ভেঞ্চুরিমিটার কার উপরে বেস করে তৈরি, এই বার্নৌলিস থিওরামের উপরে বেস করে তৈরি। ওকে, নাও ভেঞ্চুরিমিটারের দেখতে এরকম, ভেঞ্চুরিমিটারের ডায়াগ্রাম খুব সিম্পল আর তার ক্যালকুলেশনও মোটামুটি সিম্পল। জাস্ট বার্নৌলিস থিওরাম আর ইকুয়েশন অফ কন্টিনিউইটি কে আমরা এই ক্ষেত্রে ইউজ করব। ওকে, তো যদি ডায়াগ্রাম ড্র করতে বলা হয় তাহলে কেমন করব, ভেঞ্চুরিমিটারের ডায়াগ্রাম অনেকটা এরকম টাইপের হয়। ওকে, এটা কি এক ধরনের পাইপ, যেই পাইপের এখানে ক্ষেত্রফল কত, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম a1, এখানে কত, এখানে হচ্ছে a2। অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে a1 কি a2 থেকে বড় হবে, তাহলে এখানে কি হবে, ভেলোসিটি চেঞ্জ হবে। এখানে ভেলোসিটি ধরলাম v1 আর এখানে ভেলোসিটি ধরলাম v2। ওকে, এবার এই ভেলোসিটি চেঞ্জের জন্য যেহেতু রেট অফ ফ্লো আমাদের সবসময় সমান থাকবে, ইকুয়েশন অফ কন্টিনিউইটি থেকে আমরা বলতে পারি, এখানে কি বলতে পারি, a1 v1 ইকুয়াল টু কি হবে, a2 v2, রাইট, এত হবে। এবার এটা থাকলো। এবার বার্নৌলিস থিওরামকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাবো প্র্যাকটিক্যালে, এখানে এদের যে লিকুইডের যে হাইট থাকবে তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকে, তাদের মধ্যে কি থাকে, একটা ডিস্টেন্স থাকে, মানে হাইটের একটা ডিস্টেন্স তৈরি হয়। ধরলাম এই হাইটের ডিস্টেন্স হচ্ছে h পরিমাণ। ওকে, বার্নৌলিস থিওরাম যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে এই যে এই পাইপের মধ্যে যে দিয়ে যে প্রবাহিত হচ্ছে তাদের একটা পয়েন্ট ধরে নিতে হবে। তো ধরলাম এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট কি হরিজন্টালি সমান, তাহলে এই দুটো পয়েন্টের এলিভেশন হেড কত হবে, 0 হবে। কেন হবে, 0 হবে না, অ্যাকচুয়ালি সমান হবে। যদি এই বরাবর রেফারেন্স ফ্রেম ধরি, মানে এই পয়েন্ট বরাবরই, তাহলে তো 0ই হবে। আর যদি এই নিচ থেকে ধরি তাহলে এদের দুজনের হাইট কি হবে,
রেফারেন্স ফ্রেম থেকে সমান হবে, যার জন্য কি হবে, এলিভেশন হেড 0 হবে। ওকে, তাহলে এই দুই পয়েন্টের আমরা কি কি লিখবো, এক লিখবো হচ্ছে ভেলোসিটি হেড আর দুই লিখবো হচ্ছে প্রেসার হেড। ওকে, তো ভেলোসিটি হেড কত হবে, ভেলোসিটি হেড হবে v1 স্কয়ার বাই 2g প্লাস p1 বাই রো জি ইকুয়াল টু কি হবে, এখানের সমান v2 স্কয়ার বাই 2g প্লাস p2 বাই, এখানে প্রেসার যদি p2 হয় তাহলে p2 বাই রো জি। এবার তাহলে ডেনসিটি তো চেঞ্জ হয় না, ডেনসিটি সেম থাকবে, তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে হচ্ছে p1 মাইনাস p2 বাই রো জি ইকুয়াল টু v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার বাই 2g, রাইট। এখান থেকে কি g আর g আমরা কেটে দিতে পারি, তাহলে p1 মাইনাস p2 কত চলে আসবে, p1 মাইনাস p2 চলে আসবে রো বাই 2 v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, রাইট। তাহলে p1 মাইনাস p2, এখানে p1 এখানে p2, তাহলে এদের ডিফারেন্স কত হবে, তার উপরে যে প্রবাহীর যে কলাম তৈরি হয়েছে তার চাপের সমান। তাহলে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে এটা কি p1 এখান থেকে এতটা, আর এখানে p2 কত হবে, এখান থেকে এতটা, রাইট। তাহলে p1 মাইনাস p2 এত মাইনাস এত কি হবে, এই জায়গাটার যে কলাম যে ওজন তৈরি হবে সেটা, এখানে কি হবে h রো g ইকুয়াল টু লিখতে পারি, ইকুয়াল টু কি p1 মাইনাস p2 মানে হচ্ছে রো বাই 2 v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। বোঝা গেল কেমন করে হলো, p1 কি, p1 হচ্ছে এখান থেকে এখানকার যে প্রেসার, যে কলাম, যে ফ্লুইডের কলাম তৈরি হলো তার ওজনের সমান কি হবে p1, আর এইখান থেকে এখানের যে ফ্লুইডের কলাম তৈরি হলো সেটা কি হবে p2। তাহলে এটা মাইনাস এটা বাঁচলো কত, এটা, এইখানে যে পরিমাণ ফ্লুইড থাকলো সেই পরিমাণ ফ্লুইডের ওজনই কি হবে, এই দুটা প্রেসারের ডিফারেন্স। তাহলে এই দুটা প্রেসারের ডিফারেন্স কি করতে পারি, h ইনটু রো ইনটু g ইকুয়াল টু কি চলে আসবে, এই পাশে যা ক্যালকুলেশন করে আসছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে রো রো আবার কেটে যাবে, তাহলে এখান থেকে h ইকুয়াল টু কত বাজবে, h ইকুয়াল টু বাজবে v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার বাই 2g। h ইকুয়াল টু কত বাঁচলো, h ইকুয়াল টু বাঁচলো v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার বাই 2g। ওকে, এত দূর অবধি থাকলো। এরপরে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি কে, ঠিক আছে, কি ইউজ করবো, ইকুয়েশন অফ কন্টিনিউইটি কে। তাহলে এত দূর অবধি ধরা থাকলো। নাও ইকুয়েশন অফ কন্টিনিউইটি যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখবো, a1 v1 ইকুয়াল টু a2 v2, রাইট। আমাদের মেন উদ্দেশ্য কি, আমরা বের করব কি, আমরা বের করব হচ্ছে কোন একটা পাইপ, যে পাইপের সাথে ভেন্টিমিটার অ্যাটাচ থাকবে সেই পাইপের মধ্যে দিয়ে যে পরিমাণ আয়তনের তরল প্রতি সেকেন্ডে প্রবাহিত হবে, মানে হয় a1 v1 বের করবো নাহলে a2 v2 বের করবো, রাইট। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা বের করতে হবে আমাদেরকে। এইবার এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে v1 বাই v2 ইকুয়াল টু কি হয়ে যাবে, a2 বাই a1, রাইট। v1 বাই v2 ইকুয়াল টু a2 বাই a1 এরকম লিখতে পারি। এবার এখানে যদি নিয়ে আসি এটাকে, h ইকুয়াল টু v2 স্কয়ার বাই 2g যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি আসবে 1 মাইনাস v1 স্কয়ার বাই v2 স্কয়ার, এরকম হবে, এরকম লেখা যাবে। 2g তো বাইরেই আছে, নিচে চলে আসলো, এখান থেকে v2 স্কয়ার যদি কমন নিই তাহলে এখানে 1 চলে আসবে, আর এখানে চলে যাবে v1 স্কয়ার বাই v2 স্কয়ার, এরকম চলে আসলো, রাইট। নাও এটা মানে কি, v1 বাই v2 তার হোল স্কয়ার, v1 বাই v2 ইকুয়াল টু a2 বাই a1, তাহলে সেই জিনিসটা এখানে বসায় দিব। এখানে h ইকুয়াল টু কত চলে আসবে, h ইকুয়াল টু চলে আসবে v2 স্কয়ার বাই 2g ইনটু 1 মাইনাস a2 স্কয়ার বাই a1 স্কয়ার। তাহলে v স্কয়ার ইকুয়াল টু কি চলে আসবে, মানে v2 স্কয়ার ইকুয়াল টু v2 স্কয়ার, তাহলে এটা উপরে চলে যাবে,
2gh থাকলো, আর এটা এই নিচে যেটা থাকবে a1 স্কয়ার সেটা উপরে চলে যাবে, a1 স্কয়ার বাই এখানে কি হবে a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার, এটা হলো। এবার যদি এই পাশ থেকে স্কয়ার সরাই দিই তাহলে এখানে কি চলে আসবে, রুট চলে আসবে গোটাটার উপরে, তাই না? তো রুট যদি সরাই দিই মানে স্কয়ার যদি সরাই দিই তাহলে কি চলে আসবে, v2 ইকুয়াল টু কি চলে আসবে, এই পাশে রুট ওভার 2gh, রাইট? এই পাশে a1 স্কয়ার, তাহলে a1 বেঁচে গেল, এখানে কি চলে আসলো a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার, তার টোটালটার উপরে রুট, রাইট? না এটা কি বেরোলো v2, কি আসলো এখানে v2। তাহলে আমাদের যদি যে প্রতি সেকেন্ডে প্রবাহিত হচ্ছে তার যদি আয়তন বের করতে বলা হয় তাহলে হয় আয়তন a1 v1 দিয়ে বেরোবে নাহলে a2 v2 দিয়ে বেরোবে। এবার যেহেতু আমাদের হাতে v2 চলে আসলো তাহলে আমরা কি a2 v2 দিয়ে ক্যালকুলেশন করতে পারি। তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ প্রবাহিত হবে তার পরিমাণ কত হবে, তার পরিমাণ হবে a2 v2, রাইট? a2 ইন্টু v2। নাও তার ভ্যালু কত আসবে, তাহলে তার ভ্যালু চলে আসবে এত ইন্টু a2, তাহলে কত সেটা হয়ে যাবে a1 ইন্টু a2, a1 ছিল a2 গুণ করে দিলাম ইন্টু রুট ওভার 2gh বাই রুট ওভার a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। ওকে, এটাই কি চলে আসলো, এটাই চলে আসলো কোন প্রবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ আয়তন তার পরিমাণ। ওকে, তাহলে কোন পাইপের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হবে সেই পাইপের প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ আয়তনের তরল প্রবাহিত হচ্ছে সেটা আমরা কি দিয়ে বের করলাম, ভেঞ্চুরিমিটার দিয়ে। তার ক্যালকুলেশন কত, তার ক্যালকুলেশন হচ্ছে a1 a2 ইন্টু রুট ওভার 2gh বাই a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। এখানে এই ক্যালকুলেশন কি করে আসবে, a1 আর a2 কি, a1 a2 হচ্ছে ভেঞ্চুরিমিটারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ভেঞ্চুরিমিটার তো আমরা নিজেরা তৈরি করবো, তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা জানবো। এবার যখন কোনো পাইপকে এর সাথে কানেক্ট করা হবে, যে পাইপের মধ্যে দিয়ে প্রবাহীর আমাদের আয়তন বের করতে হবে। যখন কানেক্ট করবো তখন কি হবে, এখানে একটা হাইটের ডিফারেন্স তৈরি হবে। হাইটের ডিফারেন্স কি আমরা এখানে দেখে বের করে দিতে পারবো, এইচ এর ভ্যালু কত, আর জি কি, জি তো কনস্ট্যান্ট। তাহলে যে পরিমাণ প্রবাহিত হবে তার আয়তন কত হবে, a1 a2 যেগুলা ভ্যালু আমরা জানি ইন্টু রুট ওভার 2gh, 2 কি কনস্ট্যান্ট, জি কি গ্র্যাভিটেশন এক্সেলারেশন, আর h কি এখান থেকে আমরা বের করতে পারবো ভেঞ্চুরিমিটারে পাইপ দিয়ে, বাই রুট ওভার a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। a1 a2 জানি, তাদের স্কয়ারও জানি, তাদের ডিফারেন্সও জানি, তাদের রুটও জানি। ওকে, তো এইভাবে কি চলে আসে, ভেঞ্চুরিমিটারের সাহায্যে কোনো পাইপের মধ্যে দিয়ে প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ প্রবাহিত হবে তার আয়তনের পরিমাণ। ওকে, সো এই হচ্ছে ভেঞ্চুরিমিটার। ওকে, আশা করি বোঝা গেল, বার্নৌলিস থিওরাম সম্পর্কে বোঝা গেল, ভেঞ্চুরিমিটার সম্পর্কে বোঝা গেল, তার আগে যে ছোট ছোট টপিক সম্পর্কে বললাম যেমন কি রেট অফ ফ্লো সেটাও আমরা বুঝতে পারলাম। তারপরে কি ইকুয়েশন অফ কন্টিনিউইটি, ধারাবাহিকতা সমীকরণ, তারপর কোন প্রবাহীর কোন একটা বিন্দুতে যে তার 3 ধরনের শক্তি থাকে, স্থিতিশক্তি, গতিশক্তি আর চাপ শক্তি, সেগুলোর পরিমাণ। ওকে, সো আশা করি বোঝা গেল। আজকের জন্য এইটুকুই, বোঝা গেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।